আহ, নামটা যদি আরেকবার বলতেন। আমার নাম যতন কুমার পাল। আমি রাজশাহী শিশু একাডেমির সঙ্গীত প্রশিক্ষক হিসেবে আছি সঙ্গীত বিভাগে, এবং তালযন্ত্র শিল্পী হিসেবে আছি। এবং রাজশাহী বেতারে আমি যুক্ত আছি, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে, জি এই আর কি। জি স্যার। স্যার, আমরা একদম শুরুতেই আপনার কাছে জানতে চাবো যে আপনার দৃষ্টিতে শিশুদের অন্তস্থ জোয়া হবে এটা। যতন মানে যতন অন্তস্থ যতন। হ্যাঁ, বলুন স্যার, আপনার দৃষ্টিতে শিশুদের সিদ্ধান্ত গ্রহণে আমরা আমাদের পুরো আলোচনায় স্যার শিশুদের যে সিদ্ধান্ত গ্রহণের যে অংশগ্রহণটা, ওরা কতটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে ওরা মানে নানান ধরনের জায়গায় ওরা অংশগ্রহণ নিতে পারে, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিতে পারে বড়দের সাথে, সব জায়গায় এইসব বিষয়ের উপর ফোকাস করবো আর কি। তো শিশুদের সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণের বিষয়ে আপনি জাতীয় বা স্থানীয় যে একটা মানে নীতিমালা আছে, এটা কতটা কার্যকর? এই সম্পর্কে আমাদের যে শিশু বিভাগের কর্মকর্তা মহোদয় মঞ্জুরুল কাদের সাহেব, উনি আপনার সাথে অনেকক্ষণ আলোচনা করলেন, ওর মধ্যে থেকে পাবেন। এটা আমাদের ওই শিশুদের, আমি তো সঙ্গীত বিভাগের। স্যার, এটা আপনার তো এলাকায় শিশুদেরকে নিয়ে থাকেন, তো ধরেন আপনার জাস্ট আপনার মতামত, আপনি আপনার দৃষ্টিতে ছোট করে হলেও হবে, সমস্যা নেই। এই সিদ্ধান্ত গ্রহণে আসলে যে নীতিমালাগুলো আছে সেটা আসলে কাজ করতেছে কিনা বা কতটা কার্যকর বলুন। কাজ করছে, কিন্তু আবার কখনো কখনো সংকুচিত হচ্ছে সামাজিকভাবে বা আমাদের নানান প্রেক্ষাপটে। হ্যাঁ, ওরা হয়তো আগ্রহ প্রকাশ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে নানানভাবে তারা আবার বাধাগ্রস্ত হচ্ছে। জি, এই আর কি। এক্ষেত্রে স্যার, এই আপনি তো একজন সঙ্গীত শিক্ষক, সেক্ষেত্রে শিশুদের মতামত নেওয়ার ক্ষেত্রে কোনো কমিটি বা কোনো কিছু আছে কিনা? এই আপনি যেহেতু এখানে শিশু একাডেমির সাথে অ্যাটাচড আছেন, হ্যাঁ, এরকম কিছু কি আপনার চোখে পড়েছে বা এখানে বা আপনি বেতারেও কাজ করতেছেন, ওখানে কি শিশুদেরকে নিয়ে কিছু আছে কিনা? অবশ্যই ওখানে একটা শিশু বিভাগ আছে, জি, যেটা শিশুরা 5 বছর 6 বছরের কম তো পারফরমেন্স করতে পারে না। আর এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, একটু কঠিন আছে। এই সাংস্কৃতিক বিষয়গুলো, যেমন সঙ্গীতটা একটু আলাদা, জেনারেল এডুকেশনের থেকে এটা একটু ভিন্নভাবে করা হয়। এবং এটা একটা গান বা একটা যন্ত্র শিখতে গেলে পরে তাকে একটু বয়স আসতে হবে, সাধনা করতে হবে। অবশ্যই। হ্যাঁ, এবং নিয়মিত চর্চার মাধ্যমে সে যখন একটা পারফরমেন্স করার মতো তৈরি হয়, যেমন রাজশাহী বেতার কেন্দ্রে একটা শিশু বিভাগ আছে, সেখানে ওদের জন্য 10টা গানের একটা অ্যাবিলিটি, মানে তাদেরকে সামর্থ্য তৈরি করতে হয় যে 10টা গান তারা পরিবেশন করতে সক্ষম। তখন তাদের একটা অডিশন নিয়ে তাদেরকে এনলিস্টেড করা হয়, এবং তাদেরকে শিল্পী হিসেবে তখন শিশু বিভাগে প্রোগ্রাম দেওয়া হয়। তো এটা গানের বিভিন্ন ক্ষেত্র আছে, শুধু আধুনিক গান বাদ দিয়ে ছড়া গান, রবীন্দ্র নজরুল সঙ্গীত, লালন গীতি, পল্লীগীতি ইত্যাদি, এবং যন্ত্রসঙ্গীতে তবলা বা গিটার বাজায় কেউ, এরকম আছে রাজশাহী মানে বেতার কেন্দ্রগুলোতে। শুধু আমাদের রাজশাহী বেতারে তা না, আমাদের বাংলাদেশ বেতারের এরকম একটা শিশু বিভাগ রয়েছে। জি, বুঝতে পারলাম স্যার। শিশু অংশগ্রহণ বিষয়ক কার্যক্রমে এই যে শিশুরা আসতেছে, একটা বয়স হলে তার 10টা গান শিখতেছে, বা 10টা গান যখন তারা শিখতে পারে তাদের একটা অডিশন নিয়ে আপনারা মোটামুটি ওদের সিলেক্ট করেন, যে তাদের সামর্থ্য তৈরি হয়েছে কিনা সেরকম একটা ইয়েটা দেখা হয় আর কি। হ্যাঁ, যে 10টা গান পরিবেশন করতে সক্ষম কিনা। তো তাদের স্যার অংশগ্রহণটাকে মানে অংশগ্রহণ বিষয়ক কার্যক্রমে আপনার আলাদা কোনো বাজেট বা পরিকল্পনা থাকে কি? নিশ্চয় পরিকল্পনা, এটা তো আগে থেকেই ওই একটা অ্যাপ্লিকেশন দিতে হয় ওখানে, যে নিয়ম অনুযায়ী। তারপরে যখন দেখে যে অনেকগুলো আমাদের ওই আবেদনপত্র জমা হয়েছে, তখন ওখানে অ্যারেঞ্জমেন্ট করা হয় যে ওই ডেটে অডিশন নেওয়া হবে, 3 দিন 4 দিন যেভাবে লাগে আর কি সদস্য সংখ্যা হিসেবে। তখন তাদের সেইভাবে ওই অডিশনের মাধ্যমে বাছাই করা হয়, যারা যারা ভালো তাদেরকে
সিলেক্ট করা হয়। স্যার, তো শিশুরা তো আপনাদের প্রতিষ্ঠানগুলোতে আসতেছে, তো শিশু বা কিশোরদের নিজেদের মত প্রকাশ বা সংগঠিত ওরা নিজেরা একত্রিত হয়ে ধরুন কোনো একটা উদ্যোগ নিল, সংগঠিত হলো, সেক্ষেত্রে স্যার আপনি কোনো বাধা দেখেন কি? এই এলাকায় কোনো সীমাবদ্ধতা আছে? বাধা আহ, আহ, বাধা তো অবশ্যই থাকে, আবার কখনো কখনো হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, কিন্তু আবার বাধা অবশ্যই থাকে, এটা অস্বীকার করা যাবে না। একটু যদি স্যার বাধাটা আসলে বা সীমাবদ্ধতাটা কোথায় বা মানে ওরা দেখা যাচ্ছে যে, যেমন আমাদের মঞ্জুরুল কাদের সাহেব বললেন যে কুড়িগ্রামে তিনি গান, এটা তো সঙ্গীতের প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গীত নৃত্য বাদ্য ইত্যাদি হবে, তো সেই সব ক্ষেত্রে তিনি ভাড়া পাচ্ছেন না। আমাদের এখানেও কিন্তু গানের স্কুল করব বলে যদি আমি একটা জায়গা নিতে যাই, তখন অনেক অনেক জায়গাতেই দেখা যাবে যে অস্বীকার করবে যে না, এটা আমরা করবো না, দেবো না। স্যার, এই সমাজটা আপনার রাজশাহী, তো আপনি দীর্ঘদিন ধরে তো আমি এখানকার স্থানীয়, আমার বাসা রাজশাহী কোর্ট, হরগ্রাম এলাকায়। তাহলে তো স্যার হলো আপনাদের এই সমাজ বা আপনি তো এর আগেও এই শিশু একাডেমি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমি শিশু একাডেমিতে বিগত 88 সাল থেকে আছি। ওই যে 1 নম্বরে যে নাম দেখছেন, জনাব সুখেন মুখার্জি, আমি ওনার সময় থেকে এখানে আছি এবং এখনো আছি। এই যতগুলো নাম দেখছেন শেষ পর্যন্ত এই একাডেমিটা স্যার আপনাদেরই গড়া। তো এই স্যার, এই শিশুদের সমাজ বা প্রশাসন আসলে শিশুদের নেতৃত্ব বিকাশে বা তাদের কোনো আন্দোলনকে কিভাবে গ্রহণ করে, আপনি প্রথম থেকে একটু দেখে আসতেছেন? হ্যাঁ, ওদের যদি ওটা যথাযথ শিশুতোষ যে কার্যগুলো, সেগুলোকে বাধা দেওয়ার মতো কোনো অবকাশ নেই, এটা গ্রহণ করতেই হবে। শিশুতোষ যে বিষয়গুলো, সেগুলো নিয়ে, যেমন আমাদের শিশু একাডেমির একটা শিশু পত্রিকাও আছে, নামই শিশু, সেটা ঢাকা থেকে প্রকাশিত হয় এবং প্রত্যেক শিশুরাই সেটার প্রচ্ছদ পর্যন্ত করে। ওই বইটির প্রচ্ছদ এবং গল্প, কবিতা ওরাই লিখে, বিভিন্ন বয়সের সেই শিশুরা। শিশু নেতা আছে না? শিশু নেতা, হ্যাঁ শিশু নেতা এরকম তো একজন থাকবে যাদের প্রতিভা দেখা গেল সে একটু বেটার, তার সে নেতৃত্ব এমনি পেয়ে যায়। 10 থেকে স্যার 18 শিশু, তো স্যার আমরা 18 পর্যন্ত কাউন্ট করতেছি, তারও কম। আমাদের এখানে আরেকটু কম রাখা হয়েছে, যেমন আমাদের এসএসসি পর্যন্ত শিশু হিসেবে এখানে অংশগ্রহণ করতে পারবে। একদম মানে 4-5 বছর থেকে আসে, দেখা যাচ্ছে বর্ণ পরিচয় তারা শেখেইনি। আমাদেরকে ওই টিয়া পাখির মতো বলে না, যে তাদেরকে ওই বুলিগুলো শেখাতে হয়। গানের কথা অস্পষ্ট, মানে আমাদেরকে বলে বলে বারবার রিপিট করতে হয়। তা আমাদের এই ধৈর্যটা কিন্তু যে প্রশিক্ষকগুলো রয়েছেন এখানে, তাদের কিন্তু আছে, তাছাড়া তো প্রশিক্ষণ দিতে পারবে না। তো স্যার, শিশুরা যদি যখন তাদের মতামত প্রকাশ করে, তো তাদের সেক্ষেত্রে মতামতটা স্যার গোপন, বা আপনার কাছে কোনো একটা মতামত প্রকাশ করলো, সেটা কি গোপন থাকে বা আপনি গোপন তো রাখেন, কিন্তু এক্ষেত্রে স্যার নিরাপত্তার কোনো বিষয় থাকে কি? অন্য কারো কাছে মতামত প্রকাশ করলে মন খুলে একটা শিশু একটা কথা বলে ফেললো, না, এটা একটা শিশু, ধরুন যে আমরা শিশু, আমারও ছেলে মেয়ে রয়েছে, সবারই ছোট ছোট, তো শিশুদের তো অত ম্যাচিওর ওরা না, যে একটা কথা বলে ফেললো ওটা অপরাধ হয়ে গেল বা কিছু একটা, ওটা শিশু তো একটা কিছু, ওরা স্বতঃস্ফূর্তভাবে একটা কিছু করতে পারে। ঠিক আছে স্যার। স্যার, আপনি কি মনে করেন বর্তমানে বাংলাদেশের শিশুদের অংশগ্রহণের পরিবেশ উন্মুক্ত, মানে ওপেন, নাকি আসলে স্যার কনস্ট্যান্ট বা কনস্ট্রাক্ট আছে, কোনো সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতা অবশ্যই আছে। যেমন ধরেন যে এবার নতুন করি অনেক দিন পরে একটা বিটিভির একটা নতুন করি, যেটা আমরা আগেও করেছি, অনেক রাজশাহী থেকে আমাদের অনেক শিশুরা গেছে এবং প্রাইজও নিয়ে এসছে। এবং আমার ব্যক্তিগতভাবে আমার একটা ছাত্রী, সে রুয়েটে পড়ে এখন, তো ওর নাম হচ্ছে তামান্না সুলতানা স্বর্ণা। তো স্বর্ণা ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিল বেগম খালেদা জিয়ার হাত থেকে, তখনকার প্রাইম মিনিস্টার। তো ওই মেয়েটা তখন 5-এ পড়তো। তো এই যে চর্চা করার একটা পরিবেশ, সেটা ধরেন যে পরে এই নতুন কুড়িটা বন্ধ হয়ে গেল, তো এটা তো কালচারাল একটা আমাদের
কি বলবো, রাজনৈতিকভাবে এইসব প্রেক্ষাপট পরিবর্তনের পরে তখন দেখা যায় যে সেটা যাই হোক না কেন ওটা স্থগিত হয়ে যায়। এই যে খেলাধুলার ক্ষেত্রে বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমার মনে হয় যেটা রাজনীতির বাইরে থাকলে আমাদের এটা প্রসারিত হয় বা ডেভেলপ হয়। অবশ্যই স্যার, আপনি কি মনে করেন যে শিশুরা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন? শিশুরা তো শিশুর মতো, ওরা কি অত দায়িত্ববোধতে থাকে? ওদের যদি গাইডলাইনটা ভালো থাকে, পিতামাতা যদি সচেতন থাকে, তাহলে তারা সেভাবে গড়ে উঠবে এবং পারিপার্শ্বিক যে আরও সামাজিক যে ইয়েগুলো পরিবেশ, জি, সেটা যদি সুন্দর থাকে তাহলে অবশ্যই তারা ভালোভাবে গড়ে উঠবে। তারা কি নিজেদের জীবনে প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তে মতামত দিতে? কেউ কেউ, সব শিশুরা যে একরকম আছে এটা তো হয় না। না। হ্যাঁ, এটা মেধা অনুযায়ী, যেমন আমরা শেখাতে গিয়ে দেখি যে কেউ খুব তাড়াতাড়ি ক্যাচ করছে একটা জি, মানে একটা সঙ্গীতের একটা যে কোনো বিষয়, জি, আবার কাউকে দেখছি যে অনেক সময় লেগে যাচ্ছে। জি, তো সেটাতে আমরা বিরক্ত হই না। আমরা যে একটা গল্প আছে না, এই কচ্ছপ আর ওই খরগোশের, যে লাফিয়ে লাফিয়ে চলে গেল, হ্যাঁ। আর কচ্ছপ স্লো গতি, জি, সে যেতে যেতে দেখা গেল যে ও নন স্টপ চলেই গেল, আর ও গিয়ে দেখা গেল ঘুমিয়ে গেল। তার মানে এটা অলসতার এটা বুঝতে পারছেন এই জি। কাহিনীটার Slow মধ্যে। and steady। হ্যাঁ, না স্পিডি। তো তো এই গিয়ে দেখা গেল যে ও থেমে গেল, যে ও তো আসতে দেরি হবে, আমি একটু ঘুমিয়ে নিই। জি। তো এইরকম তো শিশুদের মধ্যে আমরা দেখি। তো স্যার, ওরা তো মানে কেমন কনফিডেন্ট, কেমন ভালো ভালো। আমি যেগুলোকে শিখিয়েছি আজ পর্যন্ত, তাদের মধ্যে অনেকে বড় বড় বুয়েট রুয়েট মেডিকেল কলেজ, একটা আমার মেয়ে আছে, আমি তার একটাই টিচার কিছুদিন শিশু একাডেমিতে শিখেছি। তার নাম হলো ডাক্তার নাবিলা আফরোজ। জি, তার বাড়ির পরিবারের 8 জন সদস্য সবাই ডাক্তার। যে ডাক্তার এনামুল হক সাহেব আছেন চক্ষু বিশেষজ্ঞ, তার ছোট মেয়ে। তো এই মেয়েটা এখন রবীন্দ্রসঙ্গীতে এনলিস্টেড রাজশাহী বেতারে জেনারেল মানে বড়দের বিভাগে, জি, যে শিশু মেলা থেকে প্রোগ্রাম করছে। হুম, তো এই যেটা বলছি কি যেন বলছিলাম, এটা জি, ও যে ওরা মানে আত্মবিশ্বাসী কতটুকু? হ্যাঁ, আত্মবিশ্বাসী মানে তখন থেকে ও ধরে রেখেছে। হ্যাঁ, ধরে রেখেছে এবং সে আনন্দের সাথে গানটা করেছে। এবং ওরই আপন বোন একটা আছে, ওর ডাক্তার, সে কিন্তু আবার ছেড়ে দিয়েছে। তাকে আমি আগে শেখাতাম, পরবর্তীতে নাবিলা শুনতো এসে বসে, নাবিলা ধরে রাখলো এবং সে এখনও কন্টিনিউ করে যাচ্ছে। তো এইভাবে যাদের এটা মনে আনন্দের সাথে যে ধরে রাখবে আগ্রহ নিয়ে, এবং চর্চা অবশ্যই করতে হবে, অনুশীলন ছাড়া তো কোনো শিক্ষাই হয় হবে না না। স্যার। এই যে দক্ষতা, এই যে অনুশীলন, এই অনুশীলনের মাধ্যমে যে দক্ষতা বৃদ্ধি, এক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনি যেখানে যেখানে কাজ করেন সেখানে কোনো প্রশিক্ষণ বা উদ্যোগ, কোনো প্রশিক্ষণ আছে কি শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য? নিশ্চয় চেষ্টা করি। আমার যেমন ব্যক্তিগত উপাসনা সঙ্গীতালয় আছে বাসাতে, আর একটা আছে শিল্পাশ্রম, জি, আর একটা জায়গাতে আমি দুটো প্রাইভেট স্কুলে আমি প্রশিক্ষণ দিই সাপ্তাহিকভাবে। তো ওখানে আরেকজন টিচার আছেন আমাদের পূজনীয়, জি, বয়োজ্যেষ্ঠ আমাদের আশফাকুল আছে কিন্তু স্যার। তো উনি হচ্ছে চিত্রাঙ্কনের, এখানেও উনি একসময় চিত্রাঙ্কনের প্রশিক্ষণ দিয়েছেন। এখন ওনার বয়স হয়েছে, ওই প্রতিষ্ঠানে আছে। তো বিভিন্ন সময় উনি এই চিত্রকর্মের পরে যে আপনার কী বলে প্রদর্শনী, জি, এটা করা হয়। এটা উৎসাহ দেওয়ার জন্যে বিভিন্ন বয়সের চিত্রশিল্পীদের দিয়ে, ছোটও থাকে বড়ও থাকে। জি, হ্যাঁ, তার সাথে সাথে আমাদের এই সঙ্গীতটাও যুক্ত থাকে, যেহেতু আমরা একসাথে এগুলো করে আছি। তো এই আগ্রহ প্রশিক্ষণ, প্রশিক্ষণ দেওয়ার জন্যে, যেমন একটা সামর্থ্য তো তৈরি হতে হয়, তারপর প্রশিক্ষণ দিবে। যেমন বলে যে বিদ্যা দানে বাড়ে। আমি যেমন শিশুদেরকে শেখাই, একটা পর্যায়ে গেলে ওদের বলে দিই আমি যে তুমি আরেকজনকে দেখাও। এখানে যেমন শিশু একাডেমিতে, জি, যে আমি হয়তো থাকলেও প্রেজেন্ট আমি আছি, না থাকলেও বলি যে তুমি ক্লাসটা নিয়ে নিবা, না আবার থাকলেও বলি যে ওটা ওকে দেখিয়ে দাও। তার মানে এই যে ওই দেখিয়ে দিতে বলছি, মানে আমি তো বলতে পারতাম যে না তুমি কেন ওটা করতে যাবা, এখনই তুমি শিক্ষক হয়ে যেও না। কিন্তু আমি এটা মনে করি যে বিদ্যা দানে বাড়ে। ওটা যদি বারবার সে দেখাতে পারে তাহলে ওরও চর্চা হয়, ওর চর্চা এবং নেতৃত্বটা বাড়ে। হ্যাঁ হ্যাঁ, নেতৃত্ব বিকাশ হয়। জি। তো এই ক্ষেত্রে স্যার নেতৃত্ব বিকাশের সবচেয়ে মানে বড় যে বাধা আপনি দেখেন, এটা কোথায় আসলে?
শিশুদের নেতৃত্ব বিকাশে বাধাটা কোথায় দেখেন? বাধা বাধা দেখি না এখন। হয়তো গার্জেনরা অনেক সময় মনে করে যে এখনই সে এই টিচিং দিতে কেন যাবে বা এরকম এরকম একটা মনোভাব। তাছাড়া স্যার বড়দের ব্যাপারে একটু যদি বলতেন, বড়রা মানে প্রাপ্তবয়স্ক যারা, ওদের চেয়ে যারা বড়, ওরা আসলে ওদেরকে কিভাবে দেখে বা কিভাবে প্রতিক্রিয়া দেখায়? ওরা যখন ধরেন একটা শিশু আমার কাছে মতামত দিল, আপনার এই এলাকার কনটেক্সটে যখন শিশুরা বড়দের সাথে কথা বলে, বড়রা আসলে কতটা সৌজন্যমূলক বা থাকে, প্রতিক্রিয়া দেখায়? ভালো থাকে, কিন্তু যদি দেখা যায় যে সেই শিশু সুলভ থেকে বেরিয়ে এসে মানে বড়দের মতো করে কিছু ইয়ে করতে যাচ্ছে, অভিব্যক্তি জি। প্রকাশ করতে যাচ্ছে, তখন সেটাকে এবং এটা 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 কি বলবো যে আহ, তাকে ওইভাবে শিক্ষা দেওয়াই আমার মনে হয় যথাযথ, যে তুমি এখনই ওইভাবে ডিঙিয়ে বড়দের মতো করবা না, আচরণ করবা না, বা ওরকম কোনো কথাবার্তা বলবা না, এই আর কি। শিশুদের পরামর্শ বা তাদের যে প্রস্তাবগুলো থাকে, তারা তো আসলে অনেক কিছু জানে নিজেরা। একটা শিশু তো তার মনের মধ্যে সে আসলে অনেক বড়, হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের যে প্রস্তাবগুলো থাকে, পরামর্শ থাকে, আগামী দিনে তো তারাই ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তো স্যার সেক্ষেত্রে বাস্তবে তাদের কথাগুলো অন্তর্ভুক্ত করার জন্য, মানে শিশুদেরকে শুধু শিশু হিসেবে না রেখে দিয়ে বাস্তবে যেন ওরা আস্তে আস্তে বিকাশ ঘটতে পারে, এক্ষেত্রে স্যার কি করা যেতে পারে? সেক্ষেত্রে আমাদের কর্মকর্তাও ওটা বলেছেন যে আমাদের এই পারিবারিকভাবে বা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে উনি কথাটা বলেছেন। জি, সেইটাই সেটাই। সেভাবে প্রেরণা দিতে হবে বা সুযোগগুলো দিতে হবে তাদের, তাহলে পরে এটা এগিয়ে যাবে। তো বড়দের সাথে স্যার এই যে একটা মানে মাঝে মধ্যে আপনি ডিস্টেন্সের রাখার যে বিষয়টা বললেন, তো ডিস্টেন্স তো থাকবে, কিন্তু বড়দের সাথে যেন তারা ছোট বন্ধুত্বপূর্ণ হ্যাঁ, তাদের তাদের মতামত প্রকাশ করতে পারে, বড়রা যেন তাদের এক্ষেত্রে সহযোগিতাটাকে কোলাবোরেশন করে আর কিভাবে শক্তিশালী করা যেতে পারে? হ্যাঁ, তাদের সাথে এমনভাবে আচরণ করতে হবে যেমন আমরাও করি। যেন আমি ব্যক্তিগতভাবে বলি যে ওরা আমাকে দেখে যেন ভয় না পায়। জি, আমি যখন ঢুকলাম তখন ওরা একটু হাসলো, উচ্ছ্বাস প্রকাশ করলো। তাহলে পরে কী হবে যে ওদের যে স্বতঃস্ফূর্ত যে কথাগুলো আছে বা যা কিছু করবে ওরা, সেটা আমার কাছে প্রকাশ করতে পারবে। আর যখন আমি দেখি যে না এটা এদের এরা শিশু, এদেরকে এটা থেকে এটা করলে ক্ষতি হবে বা খারাপ, সেটা হলে পরে আমি তাদেরকে সেইভাবেই মানে ওই ধমক দিয়ে না বা তাকে আঘাত করে না, তাকে বুঝিয়ে বলি যে এটা করা যাবে না বা এটা থেকে তোমরা বিরত থাকো, এইভাবে। স্যার তো মিমের কথা বলেছে, হ্যাঁ স্যার, আপনার জায়গা থেকে আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো এরকম কোনো শিশু কিশোর বা আপনার দেখা যে শিশু অধিকার নিয়ে বা শিশুদেরকে নিয়ে যে কোনো একটা ভালো কাজ করে কোনো ব্যক্তি এরকম আছে? ওইভাবে আমি দেখেছি অনেককে, কিন্তু আমি মিমের কথাই বলছি। এরকম কিন্তু অনেকেই আছে যেমন যারা স্যার? আমার হয়তো ওইভাবে নাম ইয়ে হচ্ছে না, মনে নেই, মনে কিন্তু পড়ছে না। কি নিয়ে কাজ করে বা এরকম? এই শিশুদের বিকাশের জন্য, শিশুদের উন্নতির জন্যে, হ্যাঁ, শিশুরা যেন কোনো কিছুতে বাধাগ্রস্ত না হয়, সেই সব বিষয়গুলো নিয়ে তারা ইয়ে করে। এখানে তো ওরা জি স্যার। অনেকে ওই যে স্বাভাবিক এর মধ্যে কিছু অস্বাভাবিক ইয়ে থাকে, যেমন প্রতিবন্ধী বাচ্চারা থাকে, তাদেরকেও আমাদের এখানে বিভিন্নভাবে ইয়ে করা হয়, অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তারাও এসে খেলাধুলা করে বা ওই সাংস্কৃতিক কর্ম, এবং তারা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্যই পুরস্কৃত করা হয়। স্যার ওদের ধরেন আমি শিশু বিকাশ নিয়ে কাজ করতেছি, আমি একটা শিশু, এরকম কোনো শিশু আছে কিনা আপনার জানাশোনায় যারা শিশু অধিকার নিয়ে কাজ করে, শিশু আবার শিশু অধিকার নিয়ে কাজ করে? এরকম আছে, ওই যে রাকিব ভাইয়ের যেটা আরেকজন বিকাশের যে ভদ্রলোক ছিলেন, উনি এটা বলতে পারবেন। আছে, এখানে আছে, তার মধ্যে আছে। ঠিক আছে স্যার। স্যার শিশু অধিকার নিয়ে যারা কাজ করে, তারা তাদের পরিবারের, সমাজে বা আপনার প্রতিষ্ঠানে তারা আসলে কতটা রেসপেক্ট পায় বা তাদের কি ধরনের চ্যালেঞ্জ আছে? চ্যালেঞ্জ তো থাকে, যে কোনো কাজ করতে গেলে পরে
যদি কেউ ভালো একটু করতে যায় তাহলে দেখা গেল যে আরেকজন যে একটু পিছিয়ে আছে সে একটু হিংসা করে বা এ ধরনের এই মনোবৃত্তিটা তো আমাদের স্বাভাবিক আছে। তো তারপরেও দেখা গেল যে সে তাকে দমিয়ে রাখা যাচ্ছে না, সে এগিয়ে যাচ্ছে, যে ভালো সে এগিয়ে যাচ্ছে, এরকমটাই তো আমরা দেখি। এই আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার, একদম শেষে, আলোচনার শেষে আপনার অনেক সময় নিয়ে নিয়েছি, একটু যদি আমাদেরকে 3টা বিষয়ে একটু বলতেন যে শিশুদের যে অংশগ্রহণ বেড়েছে না কমেছে? শিশুদের অংশগ্রহণ কমেনি, বেড়েছে। অল্প সংখ্যক আছে যারা ওই যে একটু আগে বললেন যে আমাদের এই সঙ্গীত পছন্দ করেন না, বা কিন্তু আমার কাছেই একটা মেয়ে হামদানাত ইসলামিক গান গজল শিখতে আসতে, তো আসে এখনও, ছোট, আমার বাড়ির পাশেই। তো সেদিন এসে বলছে যে আমাকে বাসা থেকে বলেছে অন্য অন্য গানও শিখতে। তা আমি একটা দেশ গান শিখালাম, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি। তো ও প্রথমে এসেছিল শুধু ইসলামিক গজল শিখতে, পরে দেখছি যে ও গানটাও করতে চাচ্ছে, তখন আমি ওকে একটা দেশ গান করালাম। তো এরকম কিছু সংখ্যক আছে যারা ওটা পছন্দ করে না, তবে স্বতঃস্ফূর্ত আমাদের এখানে চিত্রাঙ্কন বলুন, সঙ্গীতে বা আবৃত্তি বা অন্য অন্য যে ডান্স, নৃত্যকলা, এগুলো নিয়ে আবার ইয়ে আছে, নাট্যকলা বিভাগ আছে, হ্যাঁ, সবগুলো নিয়ে আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভর্তি হয়। এই যে আবার নতুন বর্ষ পড়ছে, আমাদের। আর কি পদক্ষেপ নিলে শিশুদের অংশগ্রহণ আরো বাড়বে? আর কি পদক্ষেপ মানে এটা একটু ভালো প্রশ্ন করেছেন। আমাদের যে বিচরণ ক্ষেত্রগুলো সেগুলো যদি সম্প্রসারিত করা হয়, যেমন এই যে নতুন কুড়ি একটা প্রতিযোগিতা, জাতীয় শিশু, হ্যাঁ, তারপরে আরও যেগুলো জাতীয় দিবসগুলো আছে সেগুলো নিয়ে যে প্রতিযোগিতাগুলো হয়, চিত্রাঙ্কন বলুন আর গানের, দেশাত্মবোধক গান আমাদের এই প্রতিষ্ঠানে হয়েছে বিগত দিনে। তারপরে এই অনুষ্ঠানগুলো জাতীয় দিবসে বড় বড় অনুষ্ঠান হয়েছে, এইসব অনুষ্ঠানগুলো হলে বা প্রতিযোগিতাগুলো হলে তারা পার্টিসিপেট করতে পারবে এবং তাদের পারফরমেন্সটা দেখাতে পারবে, সেই জন্য তারা উদ্যমী হবে। না হলে একটা যদি বিচরণ করার যদি কোনো ক্ষেত্র না থাকে তাহলে আমি কেন সেটা করতে যাব? এই যে বিষয়টা, এই জিনিসগুলো যদি থাকে তাহলে ওরা এবং পরিবার থেকে সব শিশুদেরকেই বলবে যে এটা করতে হবে। এবং স্কুলেও যেমন শত শত ছেলে বা মেয়েরা, বয়েজ স্কুলে ছেলেরা পড়ছে, গার্লস স্কুলে মেয়েরা পড়ছে, তো এরকমের দেখা যাচ্ছে যে শত শত ছেলেমেয়েরা পড়ছে, কিন্তু তার মধ্যে 10 জন ভালো গান গাইতে পারে বা 10 জন ভালো আবৃত্তি করতে পারে, কিন্তু বাকি শত শতগুলো কিন্তু পারছে না। তো 10 জনকে কিন্তু প্রয়োজন হয় এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো করতে। তো এই বিষয়গুলো যখন দেখবে একজন আরেকজনকে, তখন কিন্তু ওরও উৎসাহ জাগবে বা পরিবার থেকে বলবে যে এটা করুক। হ্যাঁ, একদম মূল্যায়ন হলে মানে যে কথাটা, মানে আমি যদি মূল্যায়িত হই তাহলে আমি অবশ্যই, হ্যাঁ, এটা ঠিক, এইটাই হচ্ছে আসল বিষয়টা। তো স্যার, এই যে সরকার, ধরেন আমরা স্থানীয় সরকারের কথাই বলি, বা ধরেন কিছু এনজিও তো কাজ করে শিশু অধিকার নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, তো বা সমাজের কোন অংশ একসাথে কাজ করলে ধরেন সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শিশুদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? এটা তো সরকারিভাবে পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার আছে, আর সরকারি পৃষ্ঠপোষকতা তো আছে বলেই তো এই প্রতিষ্ঠানগুলো হয়েছে, তাই না? তো এখানে যদি আরেকটু সরকারিভাবে আমাদের একটু মানে অর্থনৈতিকভাবে যদি একটু ইয়ে করা হয়, হ্যাঁ, হেল্প, তারপরে আরও ভালো হয়। স্যার, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, শিশু অধিকারের যে বিষয়টা, যেমন ধরেন শিশুরা অংশগ্রহণ করার ক্ষেত্রে, তাদের মত প্রকাশ করার ক্ষেত্রে বা তাদের ডিসিশন মেকিং করার ক্ষেত্রে, এই ব্যাপারগুলো স্যার আপনি যদি শিশুদেরকে জানাতে চান তাহলে স্যার সেটা কোন পদ্ধতির মাধ্যমে জানানো যেতে পারে? আমাদের এই গবেষণার যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আচ্ছা, শিশুদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, তারা তাদের সিদ্ধান্তটা তারা নিজেরা নেবে বা তাদের সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবে। আপনাদের এরকম একটা ইয়ে করতে হবে, যে এখানে একটা কর্মশালা করতে হবে, 3 দিনের বা 2 দিনের বা এরকম একটা, যে এর আগেও কিন্তু এরকম একটা সংগঠন এসে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেছিলো, টিচারদেরকে,
বা কিছু স্টুডেন্ট আমাদের ছিল যারা একটু বড়, যারা বুঝতে পারবে, তাদের নিয়ে একটা কর্মশালা হয়েছিল 3 দিনে। তা আপনারা যদি এভাবে করেন তাহলে এভাবে আস্তে আস্তে বিস্তার লাভ করবে। ওকে, খুবই ভালো পরামর্শ দিচ্ছেন স্যার। স্যার আপনার এই মূল্যবান সময় আর আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।